নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো চ্যাম্পিয়ন শহর কিন্তু এখন আমাদের বাংলা বা কলকাতা বলাই চলে। প্রতিটা টুর্নামেন্টই কিন্তু আমাদের বাংলাতে এসেছে, সেটা ফুটবলই হোক বা ক্রিকেটই হোক, সমস্ত দিকে কিন্তু চ্যাম্পিয়ন আমাদের কলকাতা। আর কলকাতা কিন্তু তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়ে গেছে। কিন্তু এই চ্যাম্পিয়ন দলকে কতটা ধরে রাখতে পারবে পরের বছর কলকাতা? এই বছরের চ্যাম্পিয়ন দলের কোন কোন বিদেশিকে আমরা 2025 আইপিএলের জন্য কলকাতা দলে দেখতে পাবো, সেই নিয়েই মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। পুরো টুর্নামেন্ট জুড়ে কেকেআর এবছরে যেরকম পারফরমেন্স দিয়েছে, যোগ্য দল হিসাবে কিন্তু কলকাতা তারা চ্যাম্পিয়ন হয়েছে। এমনিতেই লিগ পর্বে কলকাতা 1 নম্বরে শেষ করেছিল এবং নেট রান রেট বাকি দলদের তুলনায় অনেক অংশই বেশি ছিল এবছরে কলকাতা দলের। কিন্তু পরের বছর যেহেতু অকশন হবে, অনেক প্লেয়ারকেই ছেড়ে দিতে হবে। এখন পর্যন্ত যতটা আপডেট বেরিয়ে আসছে, সম্ভবত 5 জন প্লেয়ারকেই দলে রাখা যাবে, বাকি প্লেয়ারদের বিদায় জানাতে হবে। তো তার মধ্যেই যদি আমরা কলকাতার বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো কারা কারা কলকাতার বিদেশি প্লেয়ার ছিল? যদি আমরা প্রথম থেকেই ব্যাটসম্যান দিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে গুরবাজ ছিল এবং ফিল সল্টকে কিন্তু আমরা ব্যাটার হিসাবে দেখেছিলাম। এছাড়া রাদারফোর্ড সে কিন্তু একজন ব্যাটার ছিল। তো 3 জন এখানে বিদেশি প্লেয়ার। অলরাউন্ডারের মধ্যে কিন্তু অবশ্যই রাসেল, এবং বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে কিন্তু সেখানে দুষ্মন্ত চামেরা ছিল, সুনীল নারিন, মিচেল স্টার্ক এবং আল্লাহ গাজনাফারের মতন প্লেয়ার ছিল। এবার কিছু প্লেয়ারকে কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কলকাতা দলে নিয়ে এসেছিল, যেরকম মুস্তাফিজুর রহমানকে আনা যায়নি, তার পরিবর্তক প্লেয়ার হিসেবে কলকাতা প্লেয়ার নিয়ে এসেছিল। গাস আটকিনসনের মতন প্লেয়ারের পরিবর্তেও কিন্তু কলকাতাকে প্লেয়ার আনতে হয়েছিল, এবং এছাড়া জেসন রয় তার পরিবর্তেও কিন্তু কলকাতাকে প্লেয়ার নিয়ে আসতে হয়েছিল। তো এতজন প্লেয়ার ছিল কলকাতাতে। এবার এই দল থেকে পরের বছরে কাদের রাখা হবে সেই দিকে যদি আমরা কথা বলি, তো পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে কলকাতা দলের জন্য বিদেশি প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স এই সিজনে করেছে, সেটা হচ্ছে সুনীল নারিন। তো সুনীল নারিন ব্যাটিং, বোলিং এবং টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিল। তো সেক্ষেত্রে নারিন কিন্তু সবসময় প্রথম চয়েস থাকবে কলকাতা দলের জন্য রিটেনশন হওয়ার ক্ষেত্রে। এছাড়া যদি আমরা কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু রাসেলের হয়তো এবছরে আমরা ব্যাটিং প্রচুর দেখতে পাইনি, কারণ সেই প্রয়োজনটা পড়েইনি, বাকি ব্যাটসম্যানরা যেরকম খেলে দিয়েছিল। কিন্তু যখনই রাসেল বল হাতে নেমেছিল তখনই কিন্তু সে দুর্দান্ত বোলিং করতে দেখা গেছে। তো যথেষ্ট দলের জন্য ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু আমরা রাসেলকে এবছরে দেখেছিলাম। এবং এবছরে যদি রাসেলের পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, তো ব্যাটিংয়ে কিন্তু সে রান যথেষ্টই করেছে, 222 রান করেছে। এছাড়া বোলিংয়ে কিন্তু গুরুত্বপূর্ণ 19টা উইকেট নিয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার রাসেল। তো রাসেলকেও কিন্তু অবশ্যই দলে রাখা উচিত। এবার এই দুজন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে কিন্তু কলকাতা অবশ্যই দলে রাখবে। এছাড়া যদি আমরা কথা বলি বাকি প্লেয়ারদের মধ্যে, তো সেক্ষেত্রে দুষ্মন্ত চামেরা, তাকে খুব সম্ভবত পরের বছরে কলকাতা রিটেনশন করবে না, তাকে হয়তো ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে নিয়ে আবার আসার চিন্তাভাবনা থাকবে কলকাতার মধ্যে। এবং আল্লাহ গাজনাফার প্লেয়ারটা কিন্তু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, পরবর্তী সময় ফিউচার স্টার হয়ে উঠতে পারে, তাকেও কিন্তু সুযোগ দেওয়া সম্ভব হয়নি, তাকেও কিন্তু কলকাতা ছেড়ে দেবে। এবার আইপিএলের ইতিহাসে সবথেকে দামি বোলার মিচেল স্টার্ক, হয়তো মিচেল স্টার্ক তার নামের সুলভ প্রথম দিকে পারফরমেন্স করতে না পারলেও শেষের দিকে এসে মিচেল স্টার্ক কিন্তু দলকে চ্যাম্পিয়ন করার পিছনে অনেকটাই অবদান রেখেছিল। ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, তার আগে যে কোয়ালিফায়ার্স 1 ম্যাচ সেখানেও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ, কিন্তু তাকে 24.75 কোটি টাকা দিয়ে কলকাতার দলে নিয়েছিল। এবং রিটেনশন করতে গেলে কিন্তু মিচেল স্টার্ককে হয়তো কলকাতা রিটেনশন করবে না, তাকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে কিন্তু তাকে নেওয়ার চিন্তাভাবনা করবে। এবং যে প্লেয়ারদের রিটেনশন হওয়ার, তার মধ্যে এই দুজনের মধ্যে একজনকে করা উচিত কলকাতার, সেটা হচ্ছে গুরবাজ একদম শেষে সুযোগ পেয়েছে এবং যেটুকু খেলেছে গুরবাজ কিন্তু ভালোই খেলেছে। এবং ফিল সল্ট কিন্তু দলে এবছরে সবথেকে ব্যালেন্স নিয়ে এসেছিল, যেভাবে ওপেনিংয়ে স্টার্ট দিচ্ছিল, যেভাবে সে একজন টিম ম্যান, যেভাবে উইকেট কিপিং করেছে, দুর্দান্ত সে কিন্তু করেছে। তো সেক্ষেত্রে ফিল সল্টকে কিন্তু অবশ্যই রিটেন করা কলকাতার উচিত। তো সুনীল নারিন এবং রাসেলের মধ্যে যে কেউ একজন রিটেন, এবং গুরবাজ এবং ফিল সল্টের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে যদি কলকাতা রিটেন করে, সেটা কিন্তু সবথেকে বেস্ট অপশান হবে।
এছাড়া রাদারফোর্ড তাকে মূলত ব্যাকআপ প্লেয়ার হিসাবে নিয়ে আসা হয়েছিল, তো রাদারফোর্ডকে তো অটোমেটিকভাবে কলকাতা ছেড়ে দেবে। তো এরকমই মোটামুটি হতে পারে। তোমরা কোন কোন প্লেয়ারকে দেখতে চাও কলকাতাতে পরের সিজনে অবশ্যই কমেন্টে জানিও। তো এই 4 জন বিদেশি বা 5 জন বিদেশির মধ্যে যদি 2 জনকেও কলকাতা রাখতে পারে সেক্ষেত্রে সবথেকে ভালো হবে, আর 3 জন ইন্ডিয়ান প্লেয়ার, তাহলেই কিন্তু 5 জন প্লেয়ার হয়ে যাবে। এবার যদি সংখ্যাটা পরবর্তী সময় বাড়ে তো সেক্ষেত্রে 3 জন যদি বিদেশি প্লেয়ারকেও রাখা সম্ভব হয় সেক্ষেত্রে তো রাসেল, সুনীল নারিন এবং ফিল সল্ট অবশ্যই অটোমেটিক চয়েস হবে এই 3 জন বিদেশি প্লেয়ার। তো তোমরা কাকে কাকে বিদেশি প্লেয়ার হিসাবে দেখতে চাও পরের সিজনে অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।